করছিলাম যে পার্টি অ্যাপিয়ারিং সম্পর্কে, অর্থাৎ পার্টির উপস্থিত অনুপস্থিত থাকলে কিভাবে হয়। এবং একটা বিষয় আমি মনে হয় একটু ছেড়ে গিয়েছিলাম, সেটা হলো আপনার ৯ নাম্বার আদেশের ৬ নাম্বার বিধিতে যখন কোনো বিবাদী অনুপস্থিত থাকে, একতরফা হয়েছে, এই একতরফা রহিতকরণের দুইটা সেকশনের কথা, দুইটা বিধির কথা বলেছিলাম, ১৩ এবং ১৩ ক। এই যে ১৩ কতে, সরি ১৩ তে একতরফা রহিতকরণের জন্য যদি মামলাটা উত্তোলন করতে চান, অর্থাৎ সানি মোকদ্দমা যেটাকে বল, সেই ক্ষেত্রে আপনাকে কারণ দেখাইতে হয়। এই প্রশ্নটা ছোটখাটো প্রশ্ন, আমি আজকে সকালবেলা যখন দেখছিলাম প্রশ্নগুলো, তখন একটা প্রশ্ন আমার কাছে মনে হয়েছে যে ওখানে একটা প্রশ্ন সাধারণত বিভিন্ন সময় দিয়ে দেন যে এই যে ৯ নাম্বার আদেশের ১৩ নাম্বার বিধিতে আপনি কেন আদালতে উপস্থিত হইতে পারেন নাই, সেটার একটা সাফিসিয়েন্ট কজ আছে, সে সাফিসিয়েন্ট কজের ব্যাখ্যা করুন। বিভিন্ন সময় প্রশ্নটা দেখলাম দিয়ে দিয়েছে, মানে বিবাদীতে উপস্থিত হন নাই, উপস্থিত না হওয়ার কারণ তো একটা কজ থাকবে, তাই না? সেই কজ গুলোর মধ্যে সেই সাফিসিয়েন্ট কজটা কি উপযুক্ত ভাবে ব্যাখ্যা করে আমরা দেওয়ানি কার্যবিধির ৯ নাম্বার আদেশের ৬ নাম্বার বিধি পড়েছিলাম যে বিবাদী যদি অনুপস্থিত হন এবং তার বিরুদ্ধে একতরফা দেওয়া হয়, একতরফা রহিতকরণের জন্য দুইটা সিস্টেম রয়েছে, একটা হচ্ছে ৯-১৩ এবং ৯-১৩ ক। এবং ৯-১৩ আমরা দেখলাম যে কোনো ব্যক্তি সরাসরি আপনার এই মোকদ্দমাটাকে একতরফা থেকে রহিতকরণ করে উনি সরাসরি আবার ওই মামলাতেই চলে আসতে পারবে। কিভাবে চলে আসতে পারবে? সেই ক্ষেত্রে সাফিসিয়েন্ট কজ একটা শব্দ ব্যবহার করা হয়েছে, যে সাফিসিয়েন্ট কজের কারণে উনি এই মামলা থেকে আসতে পারবে। এই সাফিসিয়েন্ট কজ সম্পর্কে কি বলেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা বলা আছে। যেমন আইনজীবীর মজুরির ভুল হতে পারে, ডেট ছিল ৫ তারিখ, উনি ক্লায়েন্টকে বলেছে ১৫ তারিখ, অলরেডি ডেট চলে গেছে, অর্থাৎ ডায়েরিতে লিখতে ভুল হয়েছে, সময় মতো পক্ষগণ তারিখ জানানো হয়নি। আমি আইনজীবী বলেছেন যে আমি জানিয়েছি, কিন্তু উনি জানেন নাই বা মনে নাই, বা পক্ষগণের অসুস্থতা থাকতে পারে, ঘনিষ্ঠ কারোর মৃত্যু হতে পারে, বাবা মা দাদা দাদির কারোর মৃত্যু হতে পারে, যানজটের কারণে আসতে দেরি হতে পারে, বা পথে কোনো দুর্যোগ সৃষ্টি হতে পারে, বা এমন যে যেমন হচ্ছে এই যে এমন হঠাৎ করে বন্যা সৃষ্টি হয়েছে, তো সেই সৃষ্টির কারণে তো আর মানুষ কোর্ট কাছারিতে যাওয়া খুব দুর্বহ, অর্থাৎ আবার যদি দুর্ঘটনায় পতিত হয়, এরকম যথেষ্ট কারণ যদি থাকে, তাহলে কিন্তু কোর্ট কি করতে পারে, সন্তুষ্টজনক যদি হয়, ৯ নম্বর আদেশ ১৩ নম্বর বিধিটা মঞ্জুর করে। এই প্রশ্নটা দেখলাম বিভিন্ন কারণে, বিভিন্ন জায়গায় দেখলাম বিভিন্ন ভাবে প্রশ্ন হয়েছে যে সাফিসিয়েন্ট কজ বলতে আপনি কি বুঝেন, এই একটা প্রশ্ন বিভিন্ন সময় রেখেছিল। যাই হোক, আমাদের এটা খুব বেশি গুরুত্বপূর্ণ আদেশ, ৯ নাম্বার আদেশটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার বলছি যে আপনাদের ইম্পর্টেন্ট আদেশ কিন্তু বলে দিয়েছি অলরেডি। ১ নাম্বার, ৫ নাম্বার, ৬ নাম্বার, ৭ নাম্বার, ৮ নাম্বার, ৯ নাম্বার। ওইদিকে হচ্ছে ৩৮, ৩৯, ৪১, ৪৩, অলরেডি ৪১ সম্পর্কে আলোচনা হয়েছে। ৪১-এর যে আলোচনা, অর্থাৎ আমরা আপিলে যে সমস্ত বিষয় পড়েছি ওইগুলাই। এখন একটা জায়গা থেকে প্রশ্ন এখন পর্যন্ত বিজিএমসিতে খুব বেশি প্রশ্ন হয়, কিন্তু আমাদের এখন পর্যন্ত বাংলাদেশ বার কাউন্সিল কখনো প্রশ্ন করেন নাই এখান থেকে, কিন্তু এই প্রশ্নটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমার কাছে মনে হয়, শুধুমাত্র জেনে রাখার জন্য, বিপদ আপদের জন্য এরকম হতে পারে। তো আমাদের এইরকম একটা প্রশ্ন হচ্ছে ইস্যু গঠন। ইস্যু গঠনটা কি? যেমন প্রশ্ন পড়ে পক্ষগণের মধ্যে আইনগত এবং ঘটনাগত বিষয় বলতে আপনি কি বোঝেন, ছোট্ট আকারে প্রশ্ন দিয়ে দিলেন। আদালত কর্তৃক বিচার্য বিষয় গঠনের পদ্ধতি কি, আদালত কিভাবে বিচার্য বিষয় গঠন করে, মামলা প্রথম শুনানির দিনই পক্ষগণ যদি আইনগত এবং ঘটনাগত কোনো বিষয় না থাকে, তাহলে যদি অনুপস্থিত থাকে আদালত কি করতে পারে আলোচনা করুন। বা প্রথম শুনানির দিন মোকদ্দমা নিষ্পত্তি হতে পারে বলে কোন আইনে কোন বিধানে আলোচনা করা হয়েছে আলোচনা করুন। এই যে এই ধরনের প্রশ্ন, খুব ছোট্ট একটা প্রশ্ন, একই প্রশ্ন বারবার করে, কিন্তু প্রশ্নের যতগুলো প্রশ্নের কথা বললাম সবগুলো প্রশ্নের প্রায় একই উত্তর। দ্যাটস ওয়াই আমাদেরকে একটু দেখে রাখা দরকার। ইস্যু গঠন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ ইস্যু গঠন কিভাবে হয়, ইস্যু গঠনটা কি, অর্থাৎ দেওয়ানি কার্যবিধিতে, আমাদের ফৌজদারি কার্যবিধিতে যেমন
সার্চ ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক একইভাবে ইস্যু গঠনটাও ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে দেওয়ানি কার্যবিধিতে। এই ইস্যু গঠন সম্পর্কে তো আপনারা জানেন, আগের 14তে আলোচনা করা হয়েছে ইস্যু বা বিচার্য বিষয় নির্ধারণ। তাহলে বিচার্য বিষয় সম্পর্কে যদি আমরা বলি, তো বিচার্য বিষয় সম্পর্কে আমাদের 14 নম্বর আদেশের 1 নম্বর বিধিতে উল্লেখ করেছে, যখন কোনো ঘটনা বা আইনগত গুরুত্বপূর্ণ বিষয় এক পক্ষ দৃঢ়ভাবে ঘোষণা করে এবং অপর পক্ষ তা অস্বীকার করে, তখন তাকে আমরা বিচার্য বিষয় বলি। বিচার্য বিষয়ের সংজ্ঞা স্পষ্ট করে বলেছে, এর বাইরে কোনো কিছু বলার দরকার নাই। যখন কোনো একটা পক্ষ ঘটনাগত এবং আইনগত গুরুত্বপূর্ণ বিষয় স্বীকার করে নেয় এবং অপর পক্ষ সেটা দৃঢ়ভাবে অস্বীকার করে, তখন সেখানেই বিচার্য বিষয় গঠিত হয়ে থাকে। 14 নম্বর আদেশের 1 নম্বর বিধি স্পষ্টভাবে ওখান থেকেই সংজ্ঞা দিয়ে দিবেন, যার যার কাছে যে বই আছে সেখান থেকেই সংজ্ঞা লিখে দিবেন যে এক পক্ষ দুইটা বিষয়। আমাদের বিচার্য বিষয় দুই প্রকারের, নাম্বার 1 আইনগত বিষয় আর একটা হচ্ছে ঘটনাগত বিষয়। তো তাহলে আপনার সংজ্ঞাতেই এটা লিখে দেন, আইনগত এবং ঘটনাগত বিষয় কোনো একটা পক্ষ স্বীকার করছে, দাবি করছে এবং অপর পক্ষ সেই বিষয়টাকে দৃঢ়ভাবে অস্বীকার করছে। এই যে বাদী পক্ষের দাবি এবং বিবাদী পক্ষের অস্বীকার, এটাকেই আমরা কি বলি? বিচার্য বিষয় বলি। এটাকেই বিচার্য বিষয় বলে। তাহলে বাদী তার প্রত্যেকটি দাবি বা বক্তব্য আর্জিতে উল্লেখ করবেন, বিবাদী তার লিখিত জবাবে সেইটা অস্বীকার করবেন। এর পরিপ্রেক্ষিতে আদালত কি করবেন? গুরুত্বপূর্ণ প্রত্যেকটি বিষয় যখন এক পক্ষ গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন এবং অপর পক্ষ অস্বীকার করেন বা খণ্ডন করেন, তখন সেই দাবিগুলোকে পৃথক পৃথক ভাবে ইস্যু গঠন করা হয়। এইটাই হচ্ছে ইস্যু গঠন। ইস্যু গঠন কত প্রকারের যদি বলে, ইস্যু গঠন দুই প্রকারের। একটা হচ্ছে তথ্য বা ঘটনা সংক্রান্ত বিচার্য বিষয়, আর একটা হচ্ছে আইনগত বিষয়। অ্যাকর্ডিং টু রুল 1-4 অর্থাৎ 14 নম্বর আদেশের 1-4 আলোচনা করা হয়েছে। সুতরাং আমরা এটা আগে থেকেই জানি, অর্থাৎ কোন তথ্যগত গুরুত্বপূর্ণ বিষয় যদি এক পক্ষ সেই একই কথা এক পক্ষ স্বীকার করেছে, অপর পক্ষ অস্বীকার করলে সেক্ষেত্রে আমরা বিচার্য বিষয় হিসেবে গঠন করব। যদি আমাদেরকে বলে যে বিচার্য বিষয় কিভাবে গঠিত হবে সংক্ষেপে আলোচনা করুন, এরকম যদি আমাদেরকে বলে, তাহলে আমরা কি বলবো? আমাদের সেই ক্ষেত্রে 14 নম্বর আদেশে 1, 2, 3, 4, 5 নাম্বার বিধি আলোচনা করতে হবে। 1, 2, 3, 4, 5 নাম্বার বিধি 1 যে কথা, অর্থাৎ প্রথম শুনানির দিন যে কথা বলেছে, প্রথম শুনানির দিন থেকে 15 দিবসের মধ্যে জবাব দাখিল থেকে 15 দিন যেটি আগে, অর্থাৎ প্রথম শুনানির দিন থেকে 15 দিন বা লিখিত জবাবের তারিখ হচ্ছে 15 দিন যেটা পরে হবে, সেই ক্ষেত্রে আইনগত বিচার্য বিষয় গঠন করতে হবে। অর্থাৎ বিচার্য বিষয় গঠনের পূর্বে আদালত আর্জি বা লিখিত জবাব আলাদা আলাদা ভাবে পর্যালোচনার মাধ্যমে পক্ষগণ বিরোধী বিষয়গুলো নির্ধারণ করবে। তাহলে আমরা একেবারে স্পষ্ট, আর্জি এবং রিটেন স্টেটমেন্ট দেওয়ার পরে বিচার্য বিষয় গঠন করে। সেই ক্ষেত্রে একটা সময়ের কথা উল্লেখ করেছে। কি উল্লেখ করেছে? যে আপনি প্রথম শুনানি থেকে পরবর্তী 15 দিন অথবা লিখিত জবাবের তারিখ থেকে 15 দিন যেটা পরে হবে সেদিন এর মধ্যে আদালত বিচার্য বিষয় গঠন করবে। আপনার একটা জিনিস মনে রাখতে হচ্ছে, রিটেন স্টেটমেন্টের পরে কিন্তু বিচার্য বিষয় গঠিত হচ্ছে। এই বিচার্য বিষয় গঠিত বিষয় যে কথা বলা হচ্ছে, আদালত যেই সমস্ত বিষয়ের উপর বিচার্য বিষয় গঠন করে, আমরা আগেই বলেছি, পক্ষগণ কর্তৃক তাদের এক পক্ষ আইনজীবীর মাধ্যমে অভিযোগ উপস্থাপন করবে, অর্থাৎ আর্জির মাধ্যমে দাখিল করবে। আর্জির মাধ্যমে উনি তার অভিযোগগুলোকে দিবেন এবং অপর পক্ষ কি করবেন, সেটাকে তার দলিল পত্র দিয়ে জবানবন্দি দিয়ে পরিদর্শন করাবেন এবং তার পক্ষে যুক্তি খণ্ডন করবেন। রুল 5 অনুযায়ী আদালত পক্ষগণের বিরোধী বিষয়গুলোকে ডিগ্রি প্রদানের পূর্বে যে কোনো সময় বিচার্য বিষয় সংশোধন, প্রয়োজনীয় অতিরিক্ত বিচার্য বিষয় গঠন করতে পারে। আপনাকে প্রশ্ন যদি বলে আদালত বিভিন্ন কর্তৃক বিচার্য বিষয় গঠনের পদ্ধতি কি, তাহলে আদালতের বিচার্য বিষয় কিভাবে গঠিত হলো? প্রথম শুনানির দিন থেকে পরবর্তী 15 দিন বা লিখিত জবাবের তারিখ থেকে 15 দিনের মধ্যে যেটি পড়া হবে তারপর থেকে বিচার্য বিষয় গঠিত হবে। সেই ক্ষেত্রে বিচার্য বিষয় গঠিত হওয়ার সময় আর্জি বা লিখিত জবাবগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন, কোন কোন বিরোধী বিষয় নিয়ে সেইগুলোকে আপনার বিচার্য বিষয় গঠন করবে। এই জায়গায় স্পষ্ট করে বলেছে, পক্ষগণ কর্তৃক তাদের পক্ষের
আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য আইনজীবী উপস্থাপিত করবে এবং বিবাদী তার লিখিত জবাবে সেগুলোকে দৃঢ়ভাবে অস্বীকার করবে। এই যে পক্ষগণ তারা উপস্থিত যে সমস্ত দলিলের মাধ্যমে ভিত্তি স্থাপন করবে এই বিরোধী বিষয়গুলোকে নিয়ে যখন জবানবন্দি গ্রহণ বা দলিল প্রদর্শনের প্রয়োজন হলে তা স্থগিত করে আদালত যে সঠিক বিচার্য বিষয় নির্ধারণ করে থাকে। আর এই বিচার্য বিষয় যে কোনো সময় পরিবর্তন, পরিমার্জন, অতিরিক্ত বিচার্য বিষয় গঠন ইত্যাদি করতে পারে। বিচার্য বিষয় থেকে খুব ছোট্ট 3 মার্ক 4 মার্কের একটা প্রশ্ন হতেও পারে, নাও হইতে পারে, কিন্তু বিচার্য বিষয় সম্পর্কে আমাদের জানা দরকার। তাহলে বিচার্য বিষয় দুই প্রকারের, একটা হচ্ছে আইনগত, আর হচ্ছে ঘটনাগত বিচার্য বিষয়। আমাদের যেই প্রশ্ন আসতে পারে সেটা হলো প্রথম শুনানির দিনই বিচার্য বিষয় যদি অনুপস্থিত থাকে তাহলে আদালত কি করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একই মোকদ্দমা আইনগত তথ্যগত যদি মনে করেন যে বিচার্য বিষয় নিষ্পত্তি করা সম্ভব, তথ্যগত বিষয় বিচার্য বিষয় যে কোনো একটাকে স্থগিত রেখে উনি বিচার করতে পারবেন। যে কথা আমরা বলছি যে 1 নম্বর বিধিতে স্পষ্ট ভাবে বলা আছে, মোকদ্দমায় শুনানির দিনে যদি কোর্ট মনে করে যে বিচার্য বিষয় গঠনের মতন কোনো আইনগত বা ঘটনাগত বিষয় নাই, সেক্ষেত্রে আদালত মোকদ্দমাটাকে নিষ্পত্তিকরণ করে দিতে পারে। অর্থাৎ দৃঢ়ভাবে ঘোষণা করেছেন, এই করেছেন সেই করেছেন, কিন্তু দেখা যাচ্ছে বিচার্য বিষয় নাই। বিচার্য বিষয় না থাকলে মোকদ্দমাটা নিষ্পত্তি বা রায় ঘোষণা করতে পারেন প্রথম দিনই। খুবই গুরুত্বপূর্ণ কথা দিয়েই প্রশ্ন করে বিধি 1 অনুযায়ী। বিধি 2 অনুযায়ী যেখানে দেখা যাচ্ছে একাধিক বিবাদী রয়েছে, একজন বিবাদী বিচার্য বিষয় নাই, আদালত কি করে দিতে পারে, ওই বিচার্য বিষয়টাকে বাদ দিয়ে দিতে পারে, বাকিগুলোর করতে পারে। মোকদ্দমা বিচার্য বিষয় গঠনের পর আদালতের মনে হয়েছে যুক্তিসঙ্গত সাক্ষীর প্রয়োজন নাই, বিচার্য বিষয় যথেষ্ট, সেক্ষেত্রে 3 বিধি অনুযায়ী উনি রায় দিয়ে দিতে পারে। মোকদ্দমার চূড়ান্ত নিষ্পত্তির দিনে পক্ষগণ যথার্থ কারণ ব্যতীত আদালতে যদি সাক্ষ্য প্রদান না করতে পারে তাহলে 4 নম্বর বিধি অনুযায়ী রায় ঘোষণা করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ। আর বিধি 5 থেকে তো প্রশ্ন বিভিন্ন সময় হয়, কখন কিভাবে বিচার্য বিষয় কর্তন করা যায়। বিচার্য বিষয় যে কোনো সময় রায় বা ডিগ্রি দেওয়ার পূর্বে যে কোনো সময় বিচার্য বিষয় সংশোধন করতে পারে বা অতিরিক্ত বিচার্য বিষয় গঠন করতে পারে। বিচার্য বিষয় নিয়ে প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন নাই। তাহলে আমাদের একেবারে সংক্ষেপে যদি বলি বিচার্য বিষয় কি, প্রশ্ন থাকতে পারে বিচার্য বিষয় কি। অ্যাকর্ডিং টু অর্ডার 14 রুল 1 অনুযায়ী এক পক্ষ কোনো বিষয়কে দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং দাবি করে এবং অপর পক্ষ সেটাকে অস্বীকার করে, যদি অস্বীকার করে তখন সেখানে বিচার্য বিষয় গঠিত হয়। আরো স্পষ্ট করে যদি বলতে চান তাহলে বলতে হবে বাদী পক্ষ আইনজীবীর মাধ্যমে আর্জিতে তার দাবি বক্তব্য পেশ করে থাকেন এবং বিবাদী তার লিখিত জবাবের মাধ্যমে সেটাকে অস্বীকার করলে সেখান থেকেই বিরোধী বিষয় বা বিচার্য বিষয় নির্ধারিত হয়ে থাকে। বিচার্য বিষয় 2 প্রকারের, ওই 14 1 4 নম্বর বিধিতে আছে ঘটনাগত বা তথ্যগত বিচার্য বিষয়, আর একটা হচ্ছে আইনগত বিচার্য বিষয়। যে কথা আমরা বলছি, যদি কোর্টের কাছে মনে হয় যে ঘটনাগত আইনগত বিচার্য বিষয় নাই, তাহলে উনি রায় ঘোষণা করতে পারেন। একই সাথে ঘটনা যাই ঘটুক না কেন, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, রোল 2, ঘটনা যাই ঘটুক না কেন, যদি ঘটনাগত এবং আইনগত বিষয় শুধুমাত্র আইনগত বিষয় নিয়েই মোকদ্দমাটা নিষ্পত্তি করা সম্ভব হয়, তাহলে ঘটনাগত বিষয়টা বা তথ্যগত বিষয়টাকে স্থগিত রেখে উনি রায় দিতে পারেন। যেমন কি দেখতেছেন মামলাটা আইনগত বিষয় তামাদি দ্বারা বাড়িত, সেক্ষেত্রে আমার ঘটনা শুনে লাভ নাই, মোকদ্দমাটা তামাদি দ্বারা যেহেতু বাড়িত মোকদ্দমা নিষ্পত্তি হয়ে যেতে পারে, এখানেই শেষ। উনি আর ঘটনাগত বিষয় নাও অনুধাবন করতে পারে, খুবই ইম্পর্টেন্ট কথা। একই সাথে আপনার প্রথম দিন শুনানির দিনই পক্ষগণের বিরোধী বিষয় নিষ্পত্তিকরণের পদ্ধতি কি, যে কথা আমরা এতক্ষণ পর্যন্ত বললাম। 1 নম্বর ভিত্তিতে মোকদ্দমা নিষ্পত্তিকরণ করে দিতে পারে বিচার্য বিষয় না থাকলে
নাম্বার 2 হচ্ছে যে ঘটনাগত আইনগত বিষয়ের মধ্যে শুধুমাত্র আইনগত বিষয়ের উপরে ভিত্তি করে কোর্ট রায় দিতে পারে। মোকদ্দমা বিচার্য বিষয় পড়ে যদি যুক্তিসঙ্গত মনে হয় যে আর কোনো সাক্ষী গ্রহণ করার প্রয়োজন নাই, বিধি 3 অনুযায়ী রায় দিতে পারে। বিধি 4 অনুযায়ী মোকদ্দমা নিষ্পত্তির দিন কোনো পক্ষ যথেষ্ট কারণ ব্যতীত যদি অনুপস্থিত থাকে, তাহলে সেখানেও মোকদ্দমা কিন্তু রায় ঘোষণা করতে পারে বা মোকদ্দমাটা স্থগিত রাখতে পারে। খুব ছোট্ট প্রশ্ন হতে পারে, বাট খুব ইম্পর্টেন্ট একটা ম্যাটার, আমাদের সবসময় কাজে লাগে। যেমন চার্জ কাজে লাগে, ঠিক একইভাবে বিচার্য বিষয় আমাদের কাজে লাগে। দেওয়ানি এবং ফৌজদারি মামলার মধ্যে মূল পার্থক্য খুব কম। ফৌজদারি মামলাতে শুধুমাত্র কোর্টে দাখিল করতে হয় এবং থানাতে দাখিল করতে হয়। দেওয়ানি মামলাতে শুধুমাত্র কোর্টে দাখিল করতে হয়। ফৌজদারি মামলা কি কি হয় সব একেবারে একটু যেটা আপনারা জানেন, কখন কিভাবে চোখ বন্ধ করলেই আপনারা বুঝতে পারবেন কোনটা আমলযোগ্য অপরাধ, কোনটা আমলযোগ্য অপরাধ না। আমলযোগ্য অপরাধ হলে পুলিশ কিভাবে মামলা গ্রহণ করছে, আমল অযোগ্য মামলা হলে ম্যাজিস্ট্রেট কিভাবে নিচ্ছে, আমল অযোগ্য মামলা হলে সেখানে তদন্ত কিভাবে হচ্ছে, প্রত্যেকটি বিষয় সম্পর্কে আপনার ধারণা থাকা দরকার। একই সাথে আমরা পড়েছি চার্জে কি কি এলিমেন্ট থাকে, ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি মিলিয়ে পড়বেন। ওখানে কি বলেছে, এখানে কি বলেছে, এখানে আর্জিতে কি কি উল্লেখ থাকতে হয়, 7 নম্বর আদেশে এখানে আর্জিতে, দেওয়ানি মামলা আর্জিতে কি কি উল্লেখ থাকতে হয়, আর ফৌজদারি মামলায় কি কি উল্লেখ থাকতে হয়। আমরা চার্জ যদি দেখি সেখানে চার্জের মধ্যেই সবকিছু উল্লেখ পাই আমরা, তাই না? কি কি থাকতে হবে, টাইম, প্লেস আর অকারেন্স 222 নাম্বার সেকশনে সেখানে আমরা ডিটেইলস পেয়ে থাকি। 221 নাম্বার সেকশনে কিভাবে কিভাবে চার্জ হয়, ওই চার্জের ঘটনা দেখলেই একটা মামলাতে কি কি থাকে আমরা বুঝতে পারি। যাই হোক, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ আদেশ হচ্ছেন, এই আদেশ থেকেও গত 2021 সালে একটা প্রশ্ন হয়েছিল এই আদেশ থেকে। সে আদেশের নাম হলো, কত নাম্বার আদেশ, ওই মুলতবি 17 নাম্বার আদেশ থেকে একটা প্রশ্ন হয়েছিল। প্রশ্ন হয় না কিন্তু হয়ে যেতে পারে, যেহেতু আমাদের এই মুলতবির বিষয়টাকে একেবারে স্পষ্ট ভাবে পড়া, সুতরাং এটাকে আমরা একটু সংক্ষেপে রেখে যেতে পারি যে মুলতবি কি, মুলতবি কখন রাখতে হয়, একটি মামলার শুনানিকালে এবং শুনানির পূর্বে কি কি শর্তে মোকদ্দমা কতবার মুলতবি রাখা যায়। অ্যাটর্নি জেনারেল সাহেব রুহুল কুদ্দুস কাজল, অনারেবল রুহুল কুদ্দুস কাজল গতকাল উনি ফেসবুকে বলেছেন যে আমরা গতানুগতিক প্রশ্ন না করে সৃজনশীল প্রশ্নের দিকে যাচ্ছি বা অলরেডি শুরু করে দিয়েছি। এর মানে আপনার যারা বইয়ের সাথে, বই পড়ার সাথে সাথে একজন এক্সপেরিয়েন্স লয়ারের সাথে কথা বলবে, যারা রেগুলার মামলা মোকদ্দমা সম্পর্কে ঘটনাগুলো আপনাকে শেয়ার করবে, তাদের বার কাউন্সিল পাস করা সহজ, শুধুমাত্র সেকশন ওয়াইজ পাস করা কিন্তু কঠিন। উনি কিন্তু বলে দিয়েছে যে আমরা মেধাবীদেরকে নিয়ে আসতে চাই, সেই মেধাবীদেরকে নিয়ে আসতে গেলে আমাদের কিন্তু সৃজনশীল প্রশ্ন করতে হবে। দেখেছেন তো আপনারা, দেখেছেন এরকম কথাটা লিখেছেন? জি স্যার। এর মানে আপনার পিডিতে যে প্রশ্ন করেছে সেই পিডির প্রশ্নের সাথে যদি আমরা বলি, দেখেন প্রত্যেকটি প্রশ্ন একটু সময় দিয়ে আপনি প্রশ্ন পারেন, বাট আপনাকে সময় দিয়ে আপনাকে হুবহু একেবারে অ্যান্সার এক দিকে তাকায় আপনাকে পড়তে হয়েছে। ঠিক একইভাবে রিটেন্ডেও হয়তো এই ধরনের প্রশ্ন আপনাকে করে বলতে। সুতরাং ওই যে কথা বললাম, একটা আর্জি, একটা লিখিত জবাবে কি কি থাকে, আর্জিতে কি কি থাকে, কেন হয়, কি জন্য হচ্ছে, কেন ইস্যু গঠন করা হচ্ছে, আপনাকে জানতে হবে, তাহলে আপনি লিখে ফেলতে পারবেন। কিন্তু যদি আপনার কোনো একটা কনসেপ্ট সম্পর্কে ধারণা কম থাকে, প্রশ্নের কনসেপ্ট যদি না থাকে, প্রশ্ন উত্তর আপনার জানা কিন্তু আপনি বুঝতে পারবেন না, পরীক্ষার হলে বুঝতে পারবেন না। মুলতবি, আপনাকে মুলতবি না বলে টাইম পিটিশন কখন কখন দিতে হয় এরকম একটা প্রশ্ন করে বলছিল। একটি মামলা শুনানির সময় এবং পূর্বে অবস্থায় কি কি শর্তে মোকদ্দমার পক্ষগণ আদালতে কতবার টাইম পেয়ার আবেদন করতে পারে। আপনাকে অ্যাডজনমেন্ট না দিয়ে বলে দিল টাইম পিটিশন, কোর্টে এই শব্দটা বেশি ব্যবহার করা হয়। অ্যাডজনমেন্ট শব্দ ব্যবহার না করে, মুলতবি শব্দ ব্যবহার না করে আপনাকে এই কথা বলে দিল, তাহলে আপনার পক্ষে কঠিন হয়ে গেল, তাই না? জি স্যার। আপনার পক্ষে কঠিন হয়ে গেলে তো সমস্যা। এই কঠিন যাতে না হয়
আমরা একটু সেই দিকে খেয়াল রাখি। ওকে, মুলতবির বিষয়ে তো আমাদের 17 নম্বর আদেশ আমার মনে হচ্ছে 1, 2, 1, 6, 7, 8, 38, 39 থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে, এবং 41 টাকার আদেশ থেকে, অর্থাৎ আপিল ডিভিশন থেকে প্রশ্ন কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু এটা মনে হচ্ছে, আমরা তো বলতে পারি না, তাই না? জি স্যার। জি স্যার। স্যার প্রশ্ন প্রমাণ পাবো ঠিক আছে, কিন্তু স্যার এদের সৃজনশীল আপনার কথা বোঝা যায় না। আপনার কথা তো সঠিকভাবে শুনতে পারলাম না। বললাম যে স্যার আমরা তো প্রশ্ন কমন পেয়ে যাবো ইনশাল্লাহ, কিন্তু সৃজনশীল করলে কেমনে বুঝবো যে স্যার কোনটা কোন প্রশ্ন? স্যার পিলিতে আমাদের তো পড়া সৃজনশীল, যথেষ্ট হয়েছে স্যার, আপনি পড়াচ্ছেন যথেষ্ট পড়া হয়েছে। ওনাদের বক্তব্য হচ্ছে পিলিও সৃজনশীল করেছে, তো কি সৃজনশীল করলো সেটা কি পারেন না? স্যার দিল্লিতে তো সৃজনশীল করছে বোঝা যাচ্ছে স্যার, একটা সেকশন আর কোনো সাবজেক্ট আসে না ভিতর থেকে প্রশ্ন করতে। এই যে ওই একই কথা, বুঝতে পারবেন এবং লিখতেও পারবেন। আমরা যেভাবে পড়েছি, যেভাবে পড়ছি, এবং একেবারে টানা পড়তেই আছে। বাংলাদেশে এরকম স্টুডেন্টরা খুব কমই পড়ে, অধিকাংশই কম পড়ে। আমি একেবারে লিখে দিচ্ছি, রিস্ক নিয়ে ফেলে। কিন্তু আপনারা যেভাবে পড়ছেন, যেভাবে অ্যাটেন্টিভলি আছেন, সেরকম স্যার সৃজনশীল কি এবার থেকে শুরু হবে? সৃজনশীল তো শুরু হয়ে গেছে, ইলিতে তো সৃজনশীল দিয়েছেন। সৃজনশীল এমন কোনো কিছু না, কোনো কিছু না, আন্দাজে একটু পানি খাবো। ভয় দেখানোর চেষ্টা করে, কোনো কিছুই না, টেনশনের কোনো কারণ নাই। আমি যা যা বলি সেইভাবে খালি লিখতে থাকেন, বাকি সৃজনশীল আমি দেখবো না। মুলতবির ব্যাপারে প্রশ্ন, মুলতবির ব্যাপারে একটা করেছিল 2021 সালে। স্যার 21 সালে একটা প্রশ্ন করেছি। হ্যাঁ ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। কোর্ট অফ সিভিল প্রসিডিউরে সেই 17 নম্বর আদেশের রুল 1 অনুযায়ী মুলতবি সংক্রান্ত যে বিধান প্রবর্তিত হয়েছে, দ্রুত মামলা নিষ্পত্তিতে কিভাবে ভূমিকা রাখতে পারে বলে আলোচনা করুন। এই যে প্রশ্ন সৃজনশীল করেছে, আপনাকে আগে কথা বলে দিতে হবে, তারপর 2 কথা লিখতে হবে। ওই যে মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য কিভাবে ভূমিকা পালন করবে, সেই কথা একটু লিখে দিতে হবে। কারণ সংক্ষেপে কিভাবে দ্রুত মামলা নিষ্পত্তি করছে, যেহেতু আপনি কয়টা ডেট একটা মামলার জন্য পাবেন শুনানির জন্য, প্রত্যেকটি মোকদ্দমা খরচ ছাড়া 4 বার মুলতবি রাখতে পারবেন। এর মানে আপনাকে আনলিমিটেড পর্যন্ত করে দেওয়া হয় নাই, যে আপনি যতবার ইচ্ছা ততবার মুলতবির জন্য কোর্টে আবেদন করতে পারবেন, আপনাকে নির্ধারিত করে দিয়েছে। আবার চূড়ান্ত শুনানি পর্যায়ে খরচ ব্যতীত মুলতবির সুযোগই নাই। এর মানে এই যে অ্যাডজর্নমেন্টের কথা বলেছে, সেই যেহেতু খরচ দিয়েও আবার 3 বারের বেশি মুলতবি রাখা সম্ভব না, সেহেতু ইচ্ছা করলেই একজন আনলিমিট পর্যন্ত সময় ব্যয় করে মামলা দীর্ঘসূত্রতা করতে পারবে না। ফলে মামলার জট কমবে এবং মামলা দ্রুত গতিতে নিষ্পত্তি হবে। কারণ কি, আপনাকে একটা কথাই বারবার বলার চেষ্টা করেছে যে আপনি সর্বোচ্চ কয়বার, এখন সর্বোচ্চ কয়বার একটা মামলার
স্যার 4 বার স্যার, 4 বার। সর্বোচ্চ 4 বার। টাকা 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 পয়সা ছাড়া 4 বার, টাকা টাকা সহ দিয়ে 3 বার। টাকা সহ কত হইলো তাহলে? টাকা সহ স্যার 7 বার। 7 বার স্যার। 7 বার স্যার, 7 বার। সর্বোচ্চ একটা ব্যক্তি 7 বার পর্যন্ত মুলতবির জন্য সুযোগ পাবে, এর বেশি সুযোগ পাবে না। এখন একটা দেওয়ানি মামলায় 2 বছর বা 3 বছরের মধ্যে 7 বার যদি সুযোগ পায়, খুব বড় সুযোগ না। দ্যাটস ওয়াই মোকদ্দমা দীর্ঘ শত্রুতা কাটিয়ে দ্রুত মোকদ্দমা নিষ্পত্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জায়গায় মুলতবি থেকে এই প্রশ্ন, এই যে সংক্ষেপে এই কথাটা বলে দিল যে আপনি কি করতে পারবেন দ্রুত নিষ্পত্তি করার জন্য, এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর কিছু না। কিন্তু আপনাকে ওইটা জেনে নিতে হবে মুলতবি কখন। চূড়ান্ত শুনানির পূর্বে 4 বার পর্যন্ত প্রত্যেকটি মোকদ্দমায় খরচ ছাড়া, চূড়ান্ত শুনানি পর্যায়ে 1বারও না টাকা ছাড়া সর্বনিম্ন 200 টাকা এবং সর্বোচ্চ 1000 টাকা দিয়ে 3 বার পর্যন্ত মুলতবি রাখতে পারবেন। ন্যায় বিচারের সাথে চূড়ান্ত শুনানি পর্যায়ে 200 টাকা থেকে 1000 টাকা খরচ করে সর্বোচ্চ 3 বার পর্যন্ত মুলতবি রাখতে পারবেন। মোট 7 বার পর্যন্ত মুলতবি রাখতে পারবেন। 17 নম্বর আদেশের 1 নম্বর ভিত্তিতে আলোচনা করা হয়েছে। সুতরাং এই জায়গা থেকে প্রশ্ন ওই অতটুকুই পড়ে, ওই অতটুকুই যে কথা আমি বললাম, যথেষ্ট কারণে আদালত সময় মঞ্জুর করতে পারে, এই শুনানি মুলতবি করতে পারে, আলোচনা করুন, এই কথা আপনাকে বলে দিল। মুলতবি সম্পর্কে এই কথা বলে দিল। তাহলে যথেষ্ট কারণ আদালতের সময় মঞ্জুর করতে পারে কখন? চূড়ান্ত শুনানির পূর্বে। 17 নম্বর আদেশে 1 নম্বর বিধি, যথেষ্ট কারণ যদি দেখাতে পারেন, আদালতের যে কোনো পর্যায়ে যে কোনো পক্ষ যে কোনো একটা পক্ষ সময় মঞ্জুরের জন্য আবেদন করতে পারে এবং শুনানির মুলতবি রাখতে পারে। সেক্ষেত্রে বিভিন্ন কারণ থাকতে পারে, যে কথা আমরা বলছি, আইনজীবীর অসুস্থতা হতে পারে, দুর্যোগ হতে পারে, বাদী অনেকের বিভিন্ন কারণ থাকতে পারে। মোকদ্দমা চূড়ান্ত শুনানির পূর্বে কয়বার? চূড়ান্ত শুনানির পূর্বে টাকা ছাড়া 4 বার স্যার। 4 বার। 4 বার। হ্যাঁ, চূড়ান্ত শুনানির পূর্বে মুলতবি করতে পারে খরচ সহ 3 বার। এইভাবে আলোচনা করবেন। এখান থেকে প্রশ্ন স্যার শুনানি পর্যায়ে তো 3 বার স্যার, টোটাল 10 বার এক পক্ষ। শুনানি পর্যায়ে 3 বার স্যার। 3 বার টাকা সহ। জি স্যার, টাকা সহ 3 বার। হিসাবে সর্বোচ্চ 10 বার। স্যার টোটাল 20 বার হয়ে যাচ্ছে স্যার, দুই পক্ষ মিলে। হ্যাঁ, টোটাল 2 পক্ষ মিলে 20 বার, কিন্তু টোটালি বলতে পারবো আমরা 10 বার, তাই না? চূড়ান্ত শুনানির পূর্বে 7 বার। জি স্যার, টোটাল হবে 10 বার স্যার। 7 বার এবং 3 বার, 10 বার। 7 বার এবং 3 বার। এখান থেকে খুব বেশি প্রশ্ন, কঠিন জটিল কোনো প্রশ্ন না। আপনাকে শুধু ওইটা বলতে পারে যে মুলতবি মঞ্জুরে আদালতের বিবেচনার ক্ষমতা লাগাম টেনে ধরার সীমাবদ্ধতা আলোচনা করুন। আপনাকে একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে যত ইচ্ছা তত দিন সময় পাবেন না। লাগাম টেনে ধরেছে, মুলতবি আদালতের বিবেচনামূলক ক্ষমতাকে লাগাম টেনে ধরেছে। অর্থাৎ যদি যথেষ্ট কারণ দেখাতে পারেন, সেই জায়গায় 2003 সালে এই অ্যামেন্ডমেন্টটা এসেছে, আবার এই বছরে এসেছে, যথেষ্ট কারণ যদি থাকে তাহলে আপনি সর্বোচ্চ 4 বার সময় মুলতবি রাখতে পারেন এবং সর্বনিম্ন 200 টাকা থেকে 1000 টাকা প্রদান করে আপনি সর্বোচ্চ 3 বার পর্যন্ত মুলতবি রাখতে পারেন চূড়ান্ত শুনানির পূর্বে। আর চূড়ান্ত শুনানির পর্যায়ে আপনি শুধুমাত্র টাকা দিয়ে খরচ সহ 200 থেকে 1000 টাকা খরচ প্রদান করে 3 বার পর্যন্ত মুলতবি রাখতে পারবেন। যেটা কি করেছে, আমাদের আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগের সীমাবদ্ধতা আরোপ করে দিয়েছে এবং মোকদ্দমা দ্রুত নিষ্পত্তিকরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের প্রশ্ন স্বাভাবিক একটু একটু দিয়ে আপনাকে বলে দিতে পারে। এই কথাগুলোই বলে সৃজনশীল। আপনাকে প্রশ্ন দিয়ে একটুখানি কথা লিখে দিলে এই প্রশ্নগুলাকেই বলে সৃজনশীল, আর কোনো কিছু না। 21 নম্বর আদেশ খুব গুরুত্বপূর্ণ আদেশ হলেও
21 নম্বর আদেশ মাত্র 2টা বিষয়, আমরা 2টা থেকে 3টা বিষয় দেখব। এই 21 নম্বর আদেশ এত বেশি আমাদের পড়ানো যাবে না। 21 নম্বর আদেশ থেকে প্রশ্ন এলোমেলো টাইপের প্রশ্ন করে, 2টা থেকে 3টা প্রশ্ন আমি এক্সাক্ট নির্ধারণ করে দেব, ওই 2টা 3টা প্রশ্নই আমরা শুধু দেখব। এর বাইরে 21 নম্বর আদেশ থেকে প্রশ্ন করব না, কারণ হলো এটা খুব কঠিন হয়ে যাবে, প্রশ্ন কঠিন, ওখান থেকে পড়া খুব কঠিন হয়ে যাবে। ডিগ্রি এক্সিকিউশনের মামলা, ডিগ্রি এক্সিকিউশনের মামলার দরখাস্ত কি কি বিষয় উল্লেখ থাকে, কখন জারি স্থগিত রাখা যায়, অসংখ্য প্রশ্ন আছে। মাত্র 2 থেকে 3টা প্রশ্ন আমরা পড়বো ওখান থেকে। আমি আইডেন্টিফাই করার চেষ্টা করছি, বারবার ঘাটাঘোটার করার চেষ্টা করছি যে এখান থেকে কি প্রশ্ন নেওয়া যায়। যাই হোক, ওই প্রশ্নটা আমি দেখবো, টেনশনের কোনো কারণ নাই, ওই প্রশ্নটা আপাতত বন্ধ রাখেন। 21 নম্বর আদেশ, আমরা একটা সেকশন থেকে এখন পর্যন্ত 2020 সালে একটা প্রশ্ন এসেছিল, বিজিএসতে প্রশ্ন আসে কমিশন সম্পর্কিত। কমিশন কি আপনারা একটু জেনে গেলেন যে কমিশনটা কি, কমিশন কখন গঠন হয়, কিভাবে গঠিত হয়, কমিশন সম্পর্কে একটা প্রশ্ন হয়, তাই না? কমিশন যেমন আদেশেও আছে, সেকশনেও আছে, দ্যাটস ওয়াই কমিশন নিয়ে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে। কমিশন কখন ইস্যু করার ক্ষমতা রয়েছে 26 নম্বর আদেশে আমরা কমিশন সম্পর্কে জানি। এখান থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে। আদালত কর্তৃক কমিশন ইস্যু করার ক্ষমতা, কখন আদালত কমিশন ইস্যু করার ক্ষমতা রয়েছে আলোচনা করুন। আপনি প্রতিপক্ষের বিজ্ঞ কৌশলী নালিশি জমির মূল্য নির্ধারণ, বর্তমান অবস্থা ব্যাখ্যা এবং বর্তমান দখলকার নির্ধারণের জন্য গোটা সিভিল প্রসিডিউরের 26 নম্বর আদেশের 9 নম্বর রুল অনুযায়ী স্থানীয় তদন্ত প্রার্থনা করেছেন। এই দরখাস্তের বিরোধিতার জন্য আপনার 5টি যুক্তিসঙ্গত আইন সহ লিপিবদ্ধ করুন। একটা প্রশ্ন করেছিল বাংলাদেশ বার কাউন্সিল। বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে 5টি যুক্তি আপনাকে উপস্থাপন করতে বলেছে, আমরা সেটাও দেখব। আগে আমরা দেখি আদালত কি কারণে কমিশন ইস্যু করতে পারে। অ্যাকর্ডিং টু সেকশন 75 অনুযায়ী কমিশন ইস্যু করার ক্ষমতা রয়েছে আদালতের। সেই কমিশন ইস্যু করতে পারে মোট 4টা কারণে। কোন ব্যক্তির জবানবন্দি বা সাক্ষী গ্রহণ করার জন্য কমিশন ইস্যু করে, কোন ব্যক্তি অসুস্থ, কোন ব্যক্তি আসতে পারছেন না আদালতে, সেক্ষেত্রে আদালত কমিশন ইস্যু করেন। সেই কমিশন তার কাছে যে সাক্ষী গ্রহণ করে আছে, তাহলে প্রথম কথা হচ্ছে কমিশন ইস্যু করবেন কোন ব্যক্তি জবানবন্দি বা সাক্ষ্য গ্রহণ করার জন্য। নাম্বার 2, স্থানীয় সরজমিন তদন্ত করার জন্য। স্থানীয় ভাবে যাবেন, সরজমিন অবস্থা কি সেটা দেখে আসবেন। নাম্বার 2। নাম্বার 3, হিসাব নিরীক্ষণের জন্য সরজমিনে কমিশন ইস্যু করতে পারে। নাম্বার 4, সম্পত্তি বাটোয়ারা করার জন্য কমিশন ইস্যু করা হয়। এই 4টা কারণে কমিশন ইস্যু করা হয়ে থাকে। তাহলে নাম্বার 1, কোন ব্যক্তির জবানবন্দি গ্রহণ বা সাক্ষী গ্রহণ করার জন্য, স্থানীয় বা সরজমিনে তদন্ত করার জন্য, হিসাব পরীক্ষা বা সমন্বয় করার জন্য, সম্পত্তি বাটোয়ারা করার জন্য। আমরা আগেও দেখেছি, এখনো দেখেছি, বারবার বলছি যে আমি এত প্রশ্ন কেন পড়াই। আমি এত প্রশ্ন পড়াই কারণ হলো আপনার পড়া আছে, আপনি এই বিষয়গুলো সম্পর্কে জানেন। প্রশ্ন থেকে আসবে সেই গ্যারান্টি দেওয়া প্রশ্ন আপনার পড়ার দরকার নাই। গ্যারান্টি দেওয়া প্রশ্ন হঠাৎ করে কাকতালীয় ভাবে লেগে যেতে পারে, কিন্তু আমাকে তো পাস করতে হবে, কথা তো এইটা। কাকতালীয় চেষ্টা করব নাকি আমি পড়েই যাব, হয়তো বা এরকম হইতে পারে কোন প্রশ্ন আমি একেবারে খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করব, অথবা কোন প্রশ্নটাকে আমি একটু গুরুত্ব কম দেব, কিন্তু আমার জেনে রাখা ভালো, কারণ এই প্রশ্নগুলোর অ্যান্সার আমার জানা।
বিষয়টা তাই কিনা? আমার কাছে মেসেজ আসে মাঝে মাঝে, ভাইয়া পড়া অনেক বেশি হয়ে যায়, একটু কমানো যায় কিনা। ভাই এই কথাগুলো দেখেন, আর কি বলে আপনাকে বুঝাবো যে এই প্রশ্নটা আসবে, কমিশন প্রশ্নটা আসবে না, আমি যে বাদ দিয়ে যাব, কিভাবে আমি এইটা বুঝবো বলেন? বোঝার কোনো ওয়ে আছে? আপনাদের কাছে আছে, আমার কাছে নাই। না স্যার, এই প্রশ্নটা আমি বাদ দিয়ে যাব, কোন কিসের জন্য বাদ দিয়ে যাবো বলেন? এই গ্যারান্টি কেউ দিতে পারবে যে এখান থেকে প্রশ্ন আসবে না? কেউ পারবে না স্যার এই গ্যারান্টি দিয়ে। হ্যাঁ স্যার গ্যারান্টি তারাই দেয় যারা বাটপা। কোচিং সেন্টার গুলো স্যার ওই যে 5টা 10টা প্রশ্ন পড়াবে, বলবে যে 10টা গ্যারান্টি, দেখা গেল যে পরীক্ষার হলে একটা আসে নাই, একটাও আসবে না বা কিছু আসছে। আমি তো বারবার বলি যে যে কথা আপনাদেরকে কিন্তু গল্পের ছলে বলি, দেখেন আপনারা বিবেচনা করে দেখছেন কিনা। ভালো ভালো কোচিং সেন্টার যেগুলো আছে, ধরেন জাহাঙ্গীর সাহেব, উনি একেবারে নির্ধারিত করে, উনি অত বেশি স্টুডেন্ট নেন না, আগে খুব ভালো ব্যবসা করছেন, এখন আইনজীবীর প্রতি নজর দিয়েছেন। জাহাঙ্গীর আর আমি একেবারে একসাথে সবকিছু করা, ওর জজ কোর্টে হাইকোর্টে যত যত ভাগ সবকিছুতে আবার একসাথে ওদের। যাই হোক, জাহাঙ্গীর আগে কিছু বেশ খাওয়ায় নিচ্ছে, এখন ওর লিমিটেশন একেবারে, ধরেন হচ্ছে 30 জন 20 জন এরকম স্টুডেন্ট নিয়ে এক্সাক্ট এদেরকে নিয়ে পড়ায়, এবং বিজিএমসি বা বার কাউন্সিল এরকম 30 জন 40 জন 50 জনের মধ্যে সর্বোচ্চ, এর বাইরে না। বই বিক্রি বেশি। আমরা যদি বলি হচ্ছে ফিলি মাস্টারের, উনি এখন বাজারে যতগুলো কোচিং সেন্টার আছে সবচেয়ে বেশি ভালো করছে উনি। আর একটা আছে হচ্ছে ওই একজন জজ সাহেব হয়েছে রিসেন্টলি, ওনার নাম হচ্ছে সাইমন সাহেব, ওনারটা চলে। আর একজন জজ সাহেব আছে, ওনার নাম হচ্ছে রেজাউল করিম বাঁধন, টিজুর, এইগুলো। এখন দেখেন ভাইয়া, এই জায়গাগুলোতে কোচিং করেন হচ্ছে, যে কথা আমি বললাম যে একটা ছাত্রকে আমি পড়াইছিলাম 3 মাস, যে একটা কি করতে পারে, যে ক্ষেত্রে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করার জন্য, তাহলে বিধি একই, ওই যে 4টা কারণ, সেই 4টা কারণের আবার 26 নম্বর আদেশে প্রথম 75 নম্বর সেকশনে আপনাকে 4টে কারণে কমিশন ইস্যু করার কথা বললো। আর 26 নম্বর আদেশের 1 নম্বর আদেশে প্রথম কথা বলছে যে আদালতে সাক্ষী গ্রহণ করার জন্য কমিশন ইস্যু করতে পারে। অর্থাৎ যারা আদালতে হাজির হতে পারে না, আদালতে হাজিরা হতে অব্যাহতি তাদেরকে দেওয়া হয়েছে, অসুস্থ রয়েছে, বিকলাঙ্গ রয়েছে, এরকম ব্যক্তির সাক্ষী গ্রহণ করার জন্য আদালত কি করতে পারে, কমিশন ইস্যু করতে পারে। বিধি 2 বলা হয়েছে কমিশনের যে আদেশ, আদালতে কমিশনটা কি ইস্যু করবেন, স্বেচ্ছাপ্রণোদিত হয়ে, নিজের স্বেচ্ছাপ্রণোদিত ভাবেও হইতে পারে, অথবা সাক্ষী বা পক্ষগণের আবেদনের ভিত্তিতে কিন্তু কমিশন ইস্যু করতে পারে। তাহলে প্রথম কথা আমরা 26 নম্বর আদেশের 2 নম্বর বিধি দিয়ে শুরু করব, যে আদালত স্বপ্রণোদিত হয়ে, যেটাকে ইংলিশে বলা হয় সুমোটো, বাংলায় বলা হয় স্বপ্রণোদিত ভাবে, অথবা কোন পক্ষের আবেদন ক্রমে বা সাক্ষী বা পক্ষগণের আবেদন ক্রমে কমিশন ইস্যু করতে পারে। সেই কমিশনের মধ্যে প্রথম বিধিতেই বলা হয়েছে আদালত সাক্ষী গ্রহণ করার জন্য সবাইকে কমিশনে পাঠাতে পারে। আবার যেই সকল ব্যক্তিকে পরীক্ষা করার জন্য কমিশন পাঠান, যেই সকল ব্যক্তি 4 নম্বর বিধিতে আপনাকে আলোচনা করেছে যে আদালতের স্থানীয় এখতিয়ারের বাহিরে যারা বসবাস করে তাদেরকে জবানবন্দি গ্রহণের পূর্বে কোনো ব্যক্তি এখতিয়ার ত্যাগ করতে পারে, এরকম ব্যক্তি, অথবা প্রজাতন্ত্রে যারা চাকরি করছে তাদের সাক্ষী গ্রহণ করার জন্য আদালত কি করতে পারে, কমিশন ইস্যু করতে পারে। 12 নম্বর বিধিতে এই কথা বলা হয়েছে, 9 নম্বর বিধিতে আছে স্থানীয় তদন্ত। স্থানীয় তদন্ত মোট 4টা কারণে স্থানীয় তদন্তের জন্য পাঠাতে পারে। 1 নম্বর বাজারের মূল্য নির্ধারণের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন মুনাফা কি পরিমাণ হয়েছে, যে কথা বলে আমরা মিক্স প্রফিট, স্থানীয় তদন্তে পাঠানো হয়। নাম্বার 3 হচ্ছে ক্ষতিপূরণ কি পরিমাণ হয়েছে, ব্যবসায়িক নেট মুনাফা কত হয়েছে, এই 4টা কারণে স্থানীয় তদন্তে পাঠায়। তাহলে আমরা প্রথমত বলেছিলাম কোন ব্যক্তিকে সাক্ষী গ্রহণের কথা, তাহলে সাক্ষী গ্রহণের জবানবন্দির ক্ষেত্রে 1 নম্বর বিধি এবং 4 নম্বর বিধির কথা বলা হয়েছে।
আর স্থানীয় তদন্ত 26 নম্বর আদেশের 9 নম্বর বিধিতে স্থানীয় তদন্তের কথা বলা হয়েছে। মোট 4টা কারণে স্থানীয় তদন্তের জন্য পাঠাইতে পারে। আর একটা হচ্ছে হিসাব তলব, সেটা হচ্ছে 26 নম্বর আদেশের 12 নম্বর বিধিতে হিসাব পরীক্ষা বা সমন্বয় করার জন্য কমিশন পাঠাইতে পারে। কোন মোকদ্দমায় হিসাব পরীক্ষা বা সমন্বয় করার প্রয়োজন হলে আদালত যাকে উপযুক্ত মনে করবেন তাকে কমিশন পাঠাইতে পারে। লাস্ট হচ্ছে সম্পত্তি বাটোয়ারা করার জন্য, অর্থাৎ 26 নম্বর আদেশের 13 নম্বর বিধি অনুযায়ী সম্পত্তি বাটোয়ারা করার জন্য প্রাথমিক ডিগ্রি প্রদান করা হয়। সেই ক্ষেত্রে আপনাকে কি করা হয়, সম্পত্তি বাটোয়ারা করার জন্য কমিশন ইস্যু করতে পারে। এই মোট 4টা কারণে কমিশন ইস্যু করতে পারে। বিধিগুলো আপনাকে মনে রাখতে হবে যে যদি সাক্ষী গ্রহণের ক্ষেত্রে হয় তাহলে 1 এবং 4 নম্বর বিধিতে কমিশন ইস্যু করে থাকে। স্থানীয় তদন্ত যদি হয় 9 নম্বর বিধিতে কমিশন ইস্যু করা হয়। হিসাব পরীক্ষা করার জন্য যদি হয় 12 নম্বর বিধিতে কমিশন ইস্যু করা হয়। যদি স্থানীয় স্থাবর সম্পত্তি বাটোয়ারা সংক্রান্ত কমিশন ইস্যু করতে হয় 13 নম্বর বিধিতে আলোচনা করা হয়েছে। এই কমিশন সম্পর্কে এতটুকু বললেই হবে। আর কমিশন মোট 4টা কারণে ইস্যু হয়। 74 নম্বর সেকশনে বলা হয়েছে সেই কমিশনটা ইস্যু করবে 2টা ওয়ে। 26 নম্বর আদেশের 2 নম্বর বিধিতে 2টা ওয়ে, হয় কোন স্বপ্রণোদিত ভাবে কমিশন ইস্যু করবে অথবা পক্ষগণ বা সাক্ষীদের আবেদনের ভিত্তিতে এফিডেভিট বলে ওনারা আবেদন করবেন স্থানীয় তদন্তের জন্য। সেই স্থানীয় তদন্তের জন্য কি করতে পারে, কমিশন ইস্যু করতে পারে। কয়টা কারণে? মোট 4টা কারণে, তাই না? জবানবন্দি গ্রহণ, স্থানীয় তদন্ত, স্থানীয় তদন্তের মধ্যে আবার 4টে আছে, বাজার মূল্য, অন্তর্বর্তীকালীন মুনাফা। একটা প্রশ্ন আসে যে সম্পত্তির দখল সংক্রান্ত বিষয় স্থানীয় তদন্তে পাঠানো যায় কিনা? না, কখনোই যায় না। শুধুমাত্র ওই 4টা কারণে, বাজারের মধ্যে, অন্তর্বর্তীকালীন মুনাফা, ক্ষতির পরিমাণ, ব্যবসায়ী মুনাফা, এই 4টা কারণে স্থানীয় তদন্তে পাঠানো হয়। আমার কথা কি বোঝা গেছে ভাইয়া? জি স্যার। জি স্যার, এই 4টি কারণে কমিশন ইস্যু করা হয়। আমরা ধারা 75 করছি, আদেশে বললাম স্যার। জি, আদেশও আমরা বললাম। এই আদেশগুলো কোন জায়গায় কোনটা আছে সেই বিষয়টা আপনাকে দেখে রাখতে হবে। আর একটা প্রশ্ন বিভিন্ন সময় বিজিএসসি করে, সেটা হচ্ছে স্থানীয় তদন্তের যে কথা বললাম লোকাল ইনভেস্টিগেশন, আর একটা হচ্ছে লোকাল ইনস্পেকশন। এর মধ্যে পার্থক্যটা কি? আমরা 2টা জায়গায় কিন্তু লোকাল ইনভেস্টিগেশন এবং লোকাল ইনস্পেকশন সম্পর্কে পাই। লোকাল ইনভেস্টিগেশন স্থানীয় তদন্ত যেটা আমরা পাইলাম 26 নম্বর আদেশের 9 নম্বর বিধি। আর একটা শব্দ আছে লোকাল পরিদর্শন ইনস্পেকশন, সেটা 39 নম্বর আদেশের 7 নম্বর বিধিতে আমরা পাবো। অর্থাৎ যখন অস্থায়ী নিষেধাজ্ঞার কথা আসবে তখন 39 নম্বর আদেশের 7 নম্বর লোকাল ইনস্পেকশনের কথা বলা আছে। স্থানীয় তদন্ত সম্পর্কে তো আমরা জানি কোন মোকদ্দমা বিরোধী কোনো বিষয় ব্যাখ্যা বা কোনো স্থাবর বর্তমান ওই সম্পত্তির বাজার মূল্য কত, অন্তর্বর্তী মুনাফা কত, নিট মুনাফা কত, ক্ষতির পরিমাণ কত ইত্যাদির জন্য স্থানীয় তদন্ত ইস্যু করা হয়। আর 39 নম্বর আদেশের 7 নম্বর স্থানীয় পরিদর্শন বলতে কোন মোকদ্দমার পক্ষে আবেদন ক্রমে আদালত বিবেচনায় উপযুক্ত মনে করলে আদালত মোকদ্দমার ওই যে বিষয়বস্তু যেগুলো সংরক্ষণ, আটক, পরিদর্শন করতে পারে। আদালত সংরক্ষণ, পরিদর্শন ইত্যাদি করতে পারে 39 নম্বর আদেশের 7 নম্বর বিধি। যেহেতু 2টা আদেশই আমাদের পড়তে হবে, 2টা আদেশই গুরুত্বপূর্ণ। স্থানীয় এক জায়গায় পাবেন লোকাল ইনভেস্টিগেশন, আর একটা পাবেন হচ্ছে লোকাল ইনস্পেকশন। 2টাই লোকাল, একটা ইনভেস্টিগেশন আর একটা হচ্ছে ইনস্পেকশন। শুধু জেনে রাখলাম কোথায় কোথায় আছে, বিপদে মাইন্ড যাতে আমরা দিয়ে আসতে পারি, তাই না ভাইয়া? পক্ষগণের আবেদনের ভিত্তিতে আদালত নিজে উদ্যুক্ত হয়ে স্থানীয় তদন্তের জন্য আবেদন করতে পারে। আর এখানে পক্ষগণের আবেদনের ভিত্তিতে আদালত স্থানীয় অনুসন্ধানের জন্য আদেশ দিতে পারে। আমরা পার্থক্য খুব বেশি নাই, আমরা শুধু আদেশগুলো জেনে গেলেই হয়ে যাবে। এই হলো আমাদের ইস্যু। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশ 4টা আদেশ। যে 4টা আদেশ হচ্ছে রায়ের পূর্বে প্রোগ বা রায়ের পূর্বে অ্যারেস্ট বিফোর জাজমেন্ট বা অ্যাটাক বিফোর জাজমেন্ট, এটা আমাদের করতে হবে। টেম্পোরারি ইনজাংশন করতে হবে,
আর হচ্ছে রিসিভার আপিল অলরেডি আমাদের কথা বলা, 43 নম্বর আদেশ অলরেডি বলা, আমাদের দেখতে হবে 41 নম্বর আদেশ দেখা, 43 নম্বর আদেশে ওই যে 25টা ওই বিষয়গুলোকে দেখতে হবে। রিভিউ সম্পর্কে অলরেডি আলোচনা করেছি। এইগুলোকেই আমরা আগামীকাল ইনশাল্লাহ রায়ের পূর্বে প্রোব, রায়ের পূর্বে অ্যারেস্ট এবং অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে আলোচনা, এই সিপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট বা লিমিটেশন অ্যাক্ট প্রশ্ন ওয়াইজ আমরা আলোচনা করার চেষ্টা করব এবং বারবার দেখার চেষ্টা করবো, এবং বারবার লেখার চেষ্টা করলেই আমাদের বিপদ থেকে আমরা উদ্ধার হয়ে যাব বলে আমি আশাবাদী।